সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমি এর আগে স্ট্রাকচার অফ অ্যাটম এ সম্পর্কে কথাবার্তা বলছি। স্ট্রাকচার অফ অ্যাটমের আজকে দ্বিতীয় ভিডিও। এখন এই স্ট্রাকচার অফ অ্যাটম অথবা পরমাণুর গঠন আলোচনা করতে গিয়ে যে জিনিসটা আমাদের খুবই দরকার সেটা হলো ডিসচার্জ টিউব এর গঠন এবং এটা সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। আমরা প্রথমে এই টিউবের অঙ্কন করলাম, একটা গ্লাস টিউব, এবং এই প্রান্তে আমরা দিলাম একটা ক্যাথোড, এই প্রান্তে স্থাপন করলাম একটা অ্যানোড। ক্যাথোডের সঙ্গে ব্যাটারির ক্যাথোড প্রান্ত যুক্ত করলাম, অনুরূপভাবে অ্যানোডের সঙ্গে ব্যাটারির অ্যানোড যুক্ত করলাম। এখানে হাই ভোল্টেজের ব্যাটারি বিদ্যুৎ, সেটা 10,000 থেকে প্রায় 20,000 পর্যন্ত ভোল্টেজ, এত ভোল্ট বিদ্যুৎ এখানে প্রবাহিত করা হচ্ছে। এবং এখানে এই টিউবটাকে ভ্যাকুয়াম করার পর এখানে গ্যাস দ্বারা ভর্তি করছি, সেটা মনে করো হাইড্রোজেন গ্যাস বা যে কোনো গ্যাস হতে পারে। এবং এখানে চাপটা হলো প্রায় 10⁻⁴ মিলিমিটার, অর্থাৎ নিম্ন চাপে। এটা ক্রুকোস এবং গোল্ড স্টেইন এই দুইজন বৈজ্ঞানিক ওনারা বললেন, এইরকম যদি একটা কাঁচ নলে এই হাই ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত করা হয় নিম্ন চাপে, তাহলে দেখা যাবে এর মধ্যে নিঃশব্দ বিদ্যুৎ ক্ষরণ ঘটবে, অর্থাৎ সাইলেন্ট ইলেকট্রিক ডিসচার্জ উইল বি হ্যাপেন্ড দেয়ার। অর্থাৎ এখানে এই ফাঁকা অংশটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে, সেটা হবে সাইলেন্ট ইলেকট্রিক ডিসচার্জ। অর্থাৎ এই ক্রুকোস এবং গোল্ড স্টেইনের এটা ধারণা দিলেন। এই ধারণার উপর ভিত্তি করে এই টিউবটার নাম হলো ডিসচার্জ গ্লাস টিউব। এই ডিসচার্জ গ্লাস টিউবে দেখা গেছে ঠিক এই এক্সপেরিমেন্টটা এইভাবে করলে দেখা যাবে, এবং তারা পরীক্ষা করে দেখেছেন এখান থেকে কতগুলো আলোক রশ্মি হঠাৎ এই অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে, এবং এর পিছনে যদি একটা ফ্লোরেসেন্ট পদার্থ, সেটা মনে করো জিঙ্ক সালফাইড দ্বারা প্রলেপ করা যায়, তাহলে এর মধ্যে একটা উজ্জ্বল আলোর ঝলকানি পাওয়া যাবে। এবং যদি এখানে আবার ইলেকট্রোম্যাগনেটিক বল অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ পজিটিভ ও নেগেটিভ করা হয়, তাহলে এর স্ট্রেট লাইনে যে সরলরেখায় যে আলোক রশ্মিগুলো ধাবিত হচ্ছে, এগুলো কিছুটা তাদের গতিপথ পরিবর্তন করবে। এতে প্রমাণিত হয় যে রশ্মিগুলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে, এই রশ্মিগুলো অবশ্যই ঋণাত্মক চার্জযুক্ত, এবং এই রশ্মিগুলোর নাম দেওয়া হয় ক্যাথোড রে। এই রশ্মিগুলোর নাম দেওয়া হয় ক্যাথোড রেজ। এবং পরবর্তীতে 1881 খ্রিস্টাব্দে জি জে স্টোনি ইনি এই নেগেটিভ চার্জযুক্ত এই ক্যাথোডের নাম দেন ইলেকট্রন। এটা নাম দেন ইলেকট্রন, এবং এটা নেগেটিভ চার্জযুক্ত। এই তো গেল ইলেকট্রনের একটা মোটামুটি একটা ধারণা। এবং উনি বললেন, ওনারা যে পৃথিবীতে যত বস্তু আছে সব বস্তুর মধ্যেই ইলেকট্রন বিদ্যমান। ইলেকট্রন একটা কমন প্রত্যেকটি বস্তুর জন্য, এবং এই ক্যাথোডটা যে কোনো ধাতু দেওয়া হোক না কেন, একই ধরনের ইলেকট্রন এভাবেই প্রবাহিত হবে। সেটা যদি গ্যাস, লিকুইড এবং সলিড হয়, তাও একই ঘটনা ঘটবে। এবং পরবর্তীতে এটা নাম দেওয়া হলো ইলেকট্রন, সেটা স্টোনির বদৌলতে। এবং উনি বললেন প্রত্যেকটি বস্তুর মধ্যে ইলেকট্রন একটা সাধারণ জিনিস। এরপরে বিখ্যাত একটা আবিষ্কার, সেটা হলো জে থমসন। ওনার বিখ্যাত আবিষ্কারের মধ্যে ওনার আবিষ্কারের সাহায্যে উনি
এম, অর্থাৎ চার্জ ও ভরের অনুপাত বের করতে উনি বের করতে সমর্থ হন। সে যার মানটা হচ্ছে 1.78 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি। এটা জে থমসন 1897 খ্রিস্টাব্দে এটা তিনি আবিষ্কার করেন। এই থমসন এই অনুপাতটা বের করেন, এনার বিখ্যাত আবিষ্কার। সে আবিষ্কারটার মধ্যে উনি ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলেন। করার পরে তিনি ওখানে আলোক রশ্মি যে ডাইভারশন হইল সেগুলো তিনি তার ম্যাগনিটিউড বের করলেন। ম্যাগনিটিউড বের করার পর তিনি E/m বের করে এই মানটা তিনি পেলেন। যে থমসনের বদলতে আমরা E/m এর মানটা পাবেন। এরপরে 1909 খ্রিস্টাব্দে আরেকজন বৈজ্ঞানিক 1909 খ্রিস্টাব্দে আরেকজন বৈজ্ঞানিক, এনার নাম হচ্ছে আর.এ. মিলিকেন। ইনি 1909 খ্রিস্টাব্দে যে পরীক্ষাটা করলেন সে পরীক্ষাটার নাম হলো ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট ইনারও এই আর.এ. মিলিকেনের পরীক্ষাটাও একটা বিখ্যাত পরীক্ষা। এই তেলবিন্দু পরীক্ষার মাধ্যমে তিনি ইলেকট্রনের চার্জ বের করেন। সেই ইলেকট্রনের চার্জ তার মানটা উনি আমাদেরকে মানটা বের করে দেন 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। এবং পরবর্তীতে ফ্যারাডে তার ইলেকট্রোলাইসিস পরীক্ষায়, অর্থাৎ ইলেকট্রোলাইটিক সেলে যখন ক্যাথোড এবং অ্যানোড প্রবিষ্ট করে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে, যে কোনো ইলেকট্রোলাইট সাবস্টেন্সের মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয়, সেটা উনি প্রবাহিত করলেন। মনে করেন সিলভার 1 মোল সিলভার 108 গ্রাম। 1 মোল সিলভারকে সিলভার আয়নে রূপান্তর করতে সেখানে বিদ্যুৎ লাগলো 96500, অর্থাৎ 96,500 কুলম্ব বিদ্যুৎ লাগলো সেখানে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে। আবার 1 মোল ইলেকট্রন স্থাপন করতে ঠিক এই পরিমাণ বিদ্যুৎ উনি বের করলেন, যেটাকে বলা হয় ফ্যারাডে ধ্রুবক 96,500। অর্থাৎ সিলভারে 1 মোল সিলভার 118 গ্রাম সিলভার থেকে সিলভার আয়নে রূপান্তর করতে উনি 1 মোল ইলেকট্রনের জন্য এই পরিমাণ বিদ্যুৎ ওনাকে প্রবাহিত করা হলো। এবং এখানে এই অ্যানোডে ক্যাথোডে সিলভার আয়ন জমা হলো। এখান থেকে তিনি পরীক্ষা করে বের করলেন যে এই পরিমাণ, এখানে অ্যামিটারতে পরীক্ষা করলেন 96,500 বিদ্যুৎ, সেটা হলো ফ্যারাডে। 1 ফ্যারাডে ইকুয়াল টু 96,5000, অর্থাৎ 96,500 কুলম্ব। তো যাই হোক, তাহলে 1 মোল ইলেকট্রন সমান 6.02 ইন্টু 10⁻23 এই বহন করে 1 মোল ইলেকট্রন বিদ্যুৎ বহন করবে 96.5 এত কুলম্ব। তাহলে একটি ইলেকট্রনের চার্জ দাঁড়াবে 96,500 is divided by 6.2 into 10⁻23 equal to 1.60 into 10⁻19 কুলম্ব। অর্থাৎ মিলিকনে আর.এ. মিলিকনের ওয়েল ড্রপ এক্সপেরিমেন্টে যে তিনি মান পেয়েছিলেন, ফ্যারাডের গবেষণায় একই ইলেকট্রনের মান পাওয়া সম্ভব হয়েছে। অতএব ইলেকট্রনের চার্জ, মিলিকনের ইলেকট্রন চার্জ ওয়েল ড্রপ মেথডে এক্সপেরিমেন্টে আর ফ্যারাডে মিলে গেল। অর্থাৎ ইলেকট্রনের চার্জ সর্বসম্মতিক্রমে 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব পাওয়া গেল। এরপরে আমরা যেহেতু E/m এবং E পাইলাম, এখন E কে যদি E/m দ্বারা ভাগ করা হয়
দ্যাট ইজ আমরা যদি এভাবে করি 1.76 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি is divided by 1.60 into 10⁻⁻19 coulomb is divided by 1.76 into 10⁻11 coulomb per kg দ্বারা ভাগ করি, তাহলে আমরা এই ইলেকট্রনের ভর মাস পাবো। ইলেকট্রনের মাস পাবো আমরা 9.1 into 10⁻31 কেজি। অর্থাৎ এই দুটো অনুপাত থেকে আমরা ইলেকট্রনের ভরও আমাদের বাহির করা সম্ভব হবে। এই গেল ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের অনুপাত, ইলেকট্রনের ভর ইত্যাদি সম্বন্ধে আবিষ্কার। এরপরে 1886 খ্রিস্টাব্দে গোল্ডস্টিন তারা দেখলো যে আরও একটা আলোকরশ্মি বিপরীত দিক থেকে আলোকরশ্মি এই ক্যাথোড এখানে ছিদ্র করলে এরপরে ফ্লোরোসেন্ট হচ্ছে, অর্থাৎ ঝলকানি সৃষ্টি করছে। তখন তারা এই রশ্মিটার নাম দেন ক্যানেল রে। এটা 1886 খ্রিস্টাব্দে গোল্ডস্টেইন এই ক্যানেল রে আবিষ্কার করতে সমর্থ হন। যেহেতু এর আগে রাদারফোর্ড বা বিভিন্ন বৈজ্ঞানিকরা বিভিন্ন গবেষণা যেটা আসছে যে ইলেকট্রন থাকলে প্রোটনও থাকবে, অর্থাৎ পরমাণু চার্জ নিরপেক্ষ। তাহলে ইলেকট্রন আবিষ্কার হলে ওখানে প্রোটন অবশ্যই থাকবে। অতএব এই ক্যানেলে এটা হলো প্রোটন এবং সেটার চার্জ হলো পজিটিভ চার্জ, দ্যাট ইজ প্রোটন, পজিটিভ চার্জ। এবং এই আবিষ্কারের মধ্যে দেখা গেছে যে এই প্রোটনের যে পরিমাণটা ইলেকট্রনের অনুপাতের, অর্থাৎ ইলেকট্রনের যে অনুপাতটা বের করা হয়েছিল অর্থাৎ 1.76 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি এর সমান প্রায় 1837 এত গুণের সমান। অর্থাৎ E/m প্রোটনের জন্য হচ্ছে 1.76 ইন্টু 10⁻11 ইজ ডিভাইডেড বাই 1837 ইজ ইকুয়াল টু এই প্রোটনে E/m বাই করা এর চার্জ বাই মাস বাই করলো, সেটা হলো 9.85 ইন্টু 10⁻7 কুলম্ব পার কেজি। অর্থাৎ একটা প্রোটনের E/m বের করতে সমর্থ হয় গোল্ডস্টেইন। এরপর আরো দেখা গেল যে ইলেকট্রনের চার্জ যেটা পাওয়া গেল, প্রোটনের চার্জ প্রায় একই ধরনের কিন্তু অপোজিট, অর্থাৎ এটা ঋণাত্মক এটা ধনাত্মক। তাহলে ই কে যদি E/m দ্বারা ভাগ করা হয় তাহলে প্রোটনের ভর পাওয়া যাবে, দ্যাট ইজ হলো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব is divided by 9.85 into 10⁻7 এত কুলম্ব পার কেজি, that is equal to 1.76 into 10⁻⁻27 কেজি। এই প্রোটনের ভর বাইর করতে সমর্থ হয়। এইভাবে অতএব ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর একটা কণা পাই, সেটা হলো নিউট্রন। এটা চার্জহীন। এটা আবার কেমন আবিষ্কার হলো, দেখা গেল হাইড্রোজেনের একটা ইলেকট্রন অপসারণ করলে প্রোটনে ভর পাওয়া যায়। তাহলে দুটো প্রোটন যদি একদিকে দেওয়া হয়, হিলিয়ামের যেহেতু দুটো প্রোটন আছে এবং দুটো নিউট্রন আছে, দুটো যেহেতু প্রোটন আছে তাহলে দুটো সমান হওয়ার কথা, কিন্তু দেখা গেল না, হিলিয়ামের দুটি প্রোটন থাকা সত্ত্বেও তার ভর বেশি হচ্ছে। যেহেতু হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই, তার হাইড্রোজেনের ইলেকট্রন সরার পর প্রোটন এখন দুটি প্রোটনের সমান, যেহেতু হিলিয়ামের দুটি প্রোটন আছে তার সমান হওয়ার কথা, কিন্তু দেখা গেল যে না, তার ভর আরো বেশি হচ্ছে। এরপরে বৈজ্ঞানিকরা আবার গবেষণা করে তার পরবর্তী বৈজ্ঞানিক 1932 খ্রিস্টাব্দে চ্যাডউইক উনি প্রোটনের পরে নিউট্রন আবিষ্কার করতে সমর্থ হন।
তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন এবং ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের বাইরে সর্বদা আবর্তনশীল। এর পরবর্তীতে আমরা দেখাবো যে রাদারফোর্ড এবং বোর এই পরমাণু গঠন সম্পর্কে আর কি মতবাদ দিয়েছেন। পরবর্তীতে আমরা ওই সম্বন্ধে আলোচনা করব। আমি ওই সম্বন্ধে আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ।